তো যোগ্যদের টেলার দেখলে আসল ফিল্ম তো হবে অযোগ্যদের, যেদিন টাকা চাইতে আসবে। এটা তো টেলার ছিল। আসল ফিল্ম হবে যেদিন অযোগ্যরা সবাই টাকা, কারণ দিতেই হবে, টাকা ফেরত দিতেই হবে। মানে ভাবুন, জিরো পাওয়া একটি রাজনৈতিক দল, তারা যা বলছে সব হচ্ছে। আর ওরা ক্লাব থেকে শুরু করে এ পর্যন্ত আছে, সব জায়গায় তারা তৃণমূল, তারা যা বলছে কিচ্ছু হচ্ছে না। রেখে দল রেখে কি হবে, উঠিয়ে দাও। তাহলে মমতা ব্যানার্জি ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এসপ্ল্যানেডের মোড়, ওখানে বসে থাকতো, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আটকে দিই। কি মারা উচিত ছিল বলুন তো? স্যার, যেখানে 26,000 চাকরি বাতিল, তারা নিজেদের পেটের জ্বালায় আন্দোলন করছে, সেই আন্দোলনকে একবার ফিরহাদ হাকিম বলছেন এরা নাটক করছে, অন্যদিকে কুণাল ঘোষ বলছেন ফিরহাদ হাকিম যা বলেছে সেটা অপ্রিয় হলেও সত্য। এটা কি কাম্য শাসক দলের পক্ষ থেকে? দেখুন, এই যে এইরকম একটি কথাবার্তা বলা, এরকম একটি অমানবিক কথাবার্তা বলা, যেখানে ছেলেমেয়েরা তাদের চাকরি হারানোর পরে তারা তাদের আইনসঙ্গত ন্যায়সঙ্গত যে অধিকার, সাংবিধানিক অধিকার, তার প্রয়োগ করতে এসছেন। তারা কি বলতে এসছেন? তারা কিছু বক্তব্য রাখতে এসছেন। সেই বক্তব্য রাখতে কেন এলেন, তার পৃষ্ঠভূমি কি, সেটা যদি বিচার বিবেচনা করেন তাহলে দেখবেন এর কারণ হচ্ছে এই যাদের নাম করছেন এরা। আচ্ছা, সুপ্রিম কোর্টে রায় প্রদানের পরে তো বলতে পারতেন যে রায় যা হয়ে গেছে, এরপরে আমাদের আর কিছু করার নেই, আমরা রিভিউ পিটিশন ফাইল করব, কিন্তু রিভিউর স্কোপ খুব লিমিটেড। আমরা বেসিক্যালি মিথ্যাচার করছি, আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা অদক্ষ, দুর্নীতিপরায়ণ। এই কথাগুলো তো মমতা ব্যানার্জি বলতে পারতেন। এই কথা বললে মিটে যেত। এদের তো ডেকে এনেছেন মমতা ব্যানার্জি নিজে। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোরে ডেকে কে পাঠিয়েছিল? রায় হয়ে গেছে, সরকারি চাকরি, সরকার পোষিত স্কুলগুলোতে চাকরি, সেই চাকরিতে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকজন। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য জেলে আছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডেকে এনে বলে প্রথমে যোগ্যদের দেখবো, তারপরে অযোগ্যদের দেখবো। কী করে দেখবে তুমি? সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে তুমি কি সুপার জাজ? হ্যাঁ, সকলের উপরে তুমি? সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বিচার দিয়ে দিয়েছে, তারপরে তুমি বলছো আমি প্রথমে যোগ্যদের দেখবো, তারপর অযোগ্যদের দেখবো। ও এখনো অযোগ্যদের দেখার তোমার শখ বিরাট। এত যোগ্যদের ইয়ে দেখলে, এত যোগ্যদের টেলার দেখলে আসল ফিল্ম তো হবে অযোগ্যদের, যেদিন টাকা চাইতে আসবে। এটা তো টেলার ছিল। আসল ফিল্ম হবে যেদিন অযোগ্যরা সবাই টাকা, কারণ দিতেই হবে, টাকা ফেরত দিতেই হবে, তারপর টাকা ফেরত নিতে আসবে, সেদিন হবে আসল ফিল্ম। আপনারাই তো রাজনীতি করে মামলা করে চাকরি খেয়েছে, তাই এসএফআই এর কিছু লোকও নাকি আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছে। দেখুন, রাজনীতি করে আর্গুমেন্ট করলাম, আর বিনা রাজনীতির আর্গুমেন্ট আদালতকে অ্যাকসেপ্ট করাতে পারলো না। বুঝতে পারছেন কি পরিমাণ অদক্ষতা এখন চলছে বাজারে? সরকারে তারা বলছে যে সিপিএম নাকি চাকরি খেয়ে নিয়েছে, বামেরা নাকি চাকরি, জিরো পার্টি। মানে ভাবুন, জিরো পাওয়া একটি রাজনৈতিক দল, তারা যা বলছে সব হচ্ছে। আর ওরা ক্লাব থেকে শুরু করে এ পর্যন্ত আছে, সব জায়গায় তারা তৃণমূল, তারা যা বলছে কিচ্ছু হচ্ছে না। রেখে দল রেখে কি হবে, উঠিয়ে দাও। সিপিএম যা বলছে তাই হচ্ছে, দল রেখে কি হবে? বেকার উঠিয়ে দাও, যা বলবো তাই শুনবে। ও বেকার দল রেখে কি হবে? কোনো গুরুত্ব নেই, ও গুরুত্বহীন দল, ও জাস্ট নামকে বাঁচতে একটা দল। মানুষের ভোট পেয়ে কী হবে? তুমি ভোট পেয়ে তো সরকার চালাবে, সরকার চালানোর ক্ষমতা নেই। মানুষ ভোট কিসের জন্য দেয়? এরা কি বলে ভোট নিয়েছিল? যে দেখো আমরা দারুণ সরকার চালাবো, এই বলেই তো ভোট নিয়েছিল। সরকারই চালাতে পারে না, ওদের কথায় সরকারই চলে না, ওদের কথায় কোনো কাজই হয় না। তৃণমূলের কথায় কোনো কাজ, মমতা ব্যানার্জি যা চাইছে সে অনুযায়ী কাজ হচ্ছে না। তার মানে কি? সরকার চালানোর নৈতিকতা হারিয়ে গেছে। সরকার যে ইচ্ছা অনুযায়ী চালাবে, তার অনুযায়ী কাজই হচ্ছে না। জিরো পাওয়া সিপিএম যা বলছে সেই অনুযায়ী কাজ হচ্ছে, তো ও রেখে কি হবে? ও সরকার রেখে সরকারটা উঠে গেছে।
বেসিক্যালি এখন OLX-এ বেচে দাও। OLX-এ বেচলে ও কিছু কেউ নেবে না। ও সরকার এমন সরকার বানিয়েছে মমতা ব্যানার্জি, OLX-এ বেচলেও সরকার কেউ কিনবে না। মাননীয়তা একেবারে তাদের জন্য যতটা রিলিফ দেওয়া যায় সেই মেনেই কাজ করছেন। কুণাল ঘোষ একেবারে প্রেস মিটেই জানিয়েছেন আজকে। ওই রিলিফ দিতে বলেছে 25% বকেয়া দিয়ে দিতে বলেছে। এখন দিন কি মাজা টাজা ভেঙে যাবে, ওই কোমর টোমর ভেঙে যাবে, পিছন ফেটে যাবে, এসব বলে বেড়াচ্ছেন। ঠিক আছে, এসব বলা বন্ধ করে দিন, দিয়ে 10,000 কোটি টাকার উপরে লাগবে সেটা এখন বন্দোবস্ত করুন। আর তার থেকেও বড় কথা, এই যে তৃণমূলের সামনের দিন খুব সংকটময়। এই যা এতদিনে যা কামিয়েছে সব যায় যেখানে যেখানে আছে, খাটের নিচে, বাথরুমের ওয়ালে, যেখানে যেখানে আছে সব বের করুন। আচ্ছা, কিচ্ছু করার নেই। সেই লাঠিচার্জ, মিনিমাম লাঠিচার্জ পুলিশ একেবারে প্রেস মিট করে। এটাকে মিনিমাম বলে? তাহলে ম্যাক্সিমামটা কি? যদি রাস্তা অবরোধ করার জন্য মানে লাঠিচার্জ করতে হয় ভাবুন, বা কোনো রাস্তা বন্ধ করার জন্য, তাহলে মমতা ব্যানার্জি ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এই এসপ্ল্যানেডের মোড়, ওখানে বসে থাকতো, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আটকে দিয়েছিল। কি মারা উচিত ছিল বলুন তো? তবে একটা কথা, সেদিন যদি বুদ্ধদেব ভট্টাচার্য সে জিনিস করতে পারতেন, অন্ততপক্ষে আজকে এই ছেলেমেয়েগুলো চাকরি বাতিল হতো না, এই ছেলেমেয়েগুলো এই দুর্দশা দেখতো। সেদিনই করে দেওয়া উচিত ছিল। এটা আমার বক্তব্য না, সংযম দেখিয়েছে। এটা আমার বক্তব্য নয়, এটা আমার বক্তব্য হিসেবে ধরবেন না। এটা অন্যান্যরা আমাকে বলেছে, যে স্যার সেদিন যদি ওকে যদি এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সঠিক ট্রিটমেন্ট দিতে পারতো, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। ধৈর্যের পরীক্ষা দিয়েছে পুলিশ। ধৈর্যের নমুনা এই, তবে ধৈর্যের নমুনা এই যদি দেখান, জনগণ যদি ধৈর্যের নমুনা দেখাতে শুরু করে, করবে, চিন্তা নেই। একটু ধৈর্য ধরুন, টাকাটা ফেরত লাগলে তখন ধৈর্যের নমুনা দেখতে পাবেন। এই যা দেখেছেন এই বিকাশ ভবনে, ওটা টেলার ছিল। মূল ফিল্ম ওই যে আসবে, ওই যে যখন টাকা ফেরত দিতে হবে তখন ওখানে হবে না, যেখানে টাকা জমা আছে সেখানে। আর টাকা কোথায় জমা আছে লোকে সবাই জানে, কোন ঘাটে টাকা জমা আছে। টাকা তো ফেরত লাগবেই, ডিএর টাকাও লাগবে, যারা যারা টাকা দিয়েছে, টাকা দিয়ে চাকরি নিয়েছে, তাদের টাকাও ফেরত দিতে হবে। কিছু করার নেই, আমরা সব লিস্ট ধরবো এরকম করে। যে টাকা ফেরত না দেবে, টাকার প্রত্যেকে লিস্ট ধরে 1, 2, 3, 4, 5, 6 করে লিস্ট ধরে ধরে টাকা, এই যে 25% বকেয়া ডিএ, সকলকে বকেয়া ডিএ দিতে হবে। কাউকে দেব না, ও চলবে না। সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী, সকলকে দিতে হবে। টাকা আদায় করে ছাড়বো। মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে তো অনেক কথা বলতেন ক্ষমতায় আসার আগে, সব বকেয়া ডিএ মিটিয়ে দেবেন। যেই ক্ষমতায় এসছেন, আগে বছরে 2বার হতো, এখন বছরে 1বার করে দিয়েছেন। আর রোপারুল 2019-এ তো ডিএর প্রভিশনই উঠিয়ে দিয়েছেন। এই করে তো আপনি তো আর মিথ্যাচার করে কতদিন চলবেন? 2 দিন, 4 দিন, 6 দিন মানুষ মিথ্যাচার বুঝে যাবে। এখন মানুষ মিথ্যাচার বুঝে গেছে, সেই জন্য দেখেছেন না 2 দিন আগে এই ছেলেমেয়েরাই তো ওর ডাকে চলে এসছিল ইনডোরে। সেদিন তো কিছু করেনি, সেদিনও মিথ্যাচার করেছে। কতটা মিথ্যাচার নেবে? মানুষের তো একটা সর্বোচ্চ বিন্দু আছে, তারপরে মানুষ আর নিতে পারে না। ও সর্বোচ্চ বিন্দুর বাইরে গিয়ে মিথ্যাচার করে, আর তার ফলে জনগণ ক্ষিপ্ত হয়ে যা করার তাই করেছে। সব্যসাচী দত্ত যখন সেখানে উপস্থিত হয়ে, বলা যেতে পারে গুন্ডা বাহিনী নিয়ে সাংবাদিকদের গায়ে হাত দিয়ে তিনি নিজে এবং যাদের নিয়ে এসেছিল তারা হেলমেট দিয়ে মারে আন্দোলনকারীদের, গালিগালাজ করে, তখন পুলিশ তো নীরব দর্শক। এটাই তো পুলিশের মানে দ্বিচারিতা। যখন সব্যসাচী দত্ত এলো, তার বাহিনী এলো, তখন সে নীরব। ব্যক্তিগত কাজে এসেছিলেন তিনি। বিকাশ ভবনে আবার কিসের ব্যক্তিগত কাজ? রেজাল্ট, কারোর রেজাল্টে গন্ডগোল হয়েছে, ওটা ব্যক্তিগত কাজ? ওটা ব্যক্তিগত কাজ?
আর বিকাশ ভবন কি ব্যক্তিগত কাজের জায়গা? মানে এরা সব গুলিয়ে গেছে যে ব্যক্তিগত কাজ কি, প্রশাসনিক কাজ কি। কুণাল ঘোষ প্রেস মিট করে কিন্তু এটাই বলেছে তিনি নিজের কাজে গেছিলেন। নিজের কাজের আলাদা আর ব্যক্তিগত কাজ আলাদা। ও কি বিকাশ ভবনে কি আলাদা আলাদা রুম আছে নাকি? ব্যক্তিগত কাজে গেছিলেন। বিকাশ ভবনে তো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, ওখানে শিক্ষা দপ্তর রয়েছে। হয় প্রশাসনিক কাজে যাবেন প্রশাসনিক ভবনে, আর ব্যক্তিগত কাজে বিকাশ ভবনে যাবেনই বা কেন? বিকাশ ভবন ব্যক্তিগত কাজের জায়গা নাকি? এই সমস্যাটা তো এখানেই, কোনটা প্রশাসনিক আর কোনটা ব্যক্তিগত সব গুলিয়ে ফেলেন। ও এই যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি স্বার্থে প্রশাসনটাকে ব্যবহার করেছে। মূল সমস্যাটাই যে ওখানে ব্যক্তি স্বার্থে গোটা প্রশাসনটাকে ব্যবহার করেছেন। কালীঘাটের 3টে রাস্তার উপরে 35টা প্লট কিনতে হবে, তাই কাকে ব্যবহার করবো? সরকারটাকে ব্যবহার করে নি। ব্যক্তি স্বার্থে সরকারটাকে ব্যবহার করেছে। আসল তৃণমূল কংগ্রেসের আসল সমস্যাটাই হচ্ছে ওটা। প্রশাসনিক কাজ কি আর ব্যক্তিগত কাজ কি এর ফারাক করতে পারে না। ব্যক্তি স্বার্থ কি আর জনগণের স্বার্থ কি এর ফারাক করতে পারে না। ব্যক্তি স্বার্থে প্রশাসনকে ব্যবহার করছে, ব্যক্তি স্বার্থে সরকারটাকে ব্যবহার করছে। আজকে এই দুর্দশার কারণ হচ্ছে সেটাই। যদি ব্যক্তি স্বার্থে এই প্রশাসনিক দপ্তরগুলোকে না ব্যবহার করতো, ব্যক্তি স্বার্থে যদি প্রতিষ্ঠানগুলোকে না ব্যবহার করতো, আজকে এই দিন দেখতে হতো না। এই দিন দেখতে হওয়ার মূল কারণই হচ্ছে ব্যক্তি স্বার্থে প্রশাসনটাকে ব্যবহার করা। কিন্তু একেবারেই তো অন্যদিকে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম একই কথা বলছেন যে ক্যামেরা দেখলেই শুয়ে পড়ছে ছবি আসার জন্য। ফিরহাদ হাকিম বলছে যারা মিডিয়ার মানে চ্যানেলে আসতে চায় ফেস নিজের, সেই জন্য তারা এখানে বসে আছে, নাহলে বাকিরা নেই। আরে আজকের দিনে ক্যামেরাতে মানে ফেস দেখানোর জন্য মানে কোথাও গিয়ে মার খেতে হবে? সকলের হাতেই ক্যামেরা আছে। দেখুন এই কথাগুলো অমানবিক কথাবার্তা। আজকের দিনে ক্যামেরাতে মুখ দেখানোর জন্য কাউকে গিয়ে ওই বিকাশ ভবনের সামনে গিয়ে মার খেতে হবে না। মুখ দেখাতে চাইলে ও মানে ঘরে বসে ওর থেকে অন্য কাজ করে অনেক বেশি ফেস দেখাতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে কাউকে ফেস দেখানোর জন্য ওই বিকাশ ভবনে গিয়ে পুলিশের মার খেয়ে আসতে হবে না। বোকা বোকা কথা তো একটা লিমিট থাকবে রে বাবা। তো ঠিক আছে, ক্যামেরায় তো প্রতিদিন সন্ধ্যাবেলায় মুখ দেখায়। ওই যে তাকে বলবেন একদিন গিয়ে মার খেয়ে আসবে, আরও ভালো করে মুখ দেখাবে। যেমনভাবে মুখ দেখাতো ওই ইয়েতে পুলিশ ভ্যানে গিয়ে উঠতে গিয়ে পুলিশ ভ্যান চাপড়াচ্ছে, চিৎকার করছে, তার সব কিছুই ক্যামেরা মনে হবে। তারপরে সন্ধ্যাবেলা ক্যামেরা পাওয়ার জন্য আবার সেই তারই পায়ে ধরেছে। স্যার একেবারে শেষ প্রশ্ন, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সেই দিনের, আমরা দেখেছিলাম একজন পুলিশ অফিসার, তার উর্দিতে নেম ট্যাগ পর্যন্ত নেই, সে এদিকে বলছে আমি আইন মেনে কাজ করছি। আমি শুনেছি সে নাকি ওই রিল বানায়। যাই হোক, আমার এক বন্ধু আইনজীবী বলছিল আর কি, তো সে নাকি রিল বানায়। তো যাই হোক, তো সে দেখুন প্রশাসনটাকে প্রশাসনের মতো ব্যবহার করা উচিত। দেখুন পুলিশ তার হাতের লাঠির ব্যবহার সে তখনই করবে যখন প্রয়োজন হবে। এটা নাকি প্রয়োজনই ছিল, প্রেস মিট করে এটাই জানানো হয়েছে যে আচ্ছা, প্রয়োজনের জন্য যেটুকু বল প্রয়োগ করা দরকার সেটুকু আমরা করতে ওটা পারবো। মানুষ তো এটাই জানতে চাইছে যে আনুপাতিক বল প্রয়োগের অর্থ কি। এইভাবে এমন মারা যাতে তোমাকে হসপিটালাইজড হতে হয়, এরকম বর্বরচিত আক্রমণ করা, সাইরেন বাজিয়ে আক্রমণ করা, যুদ্ধেও সাইরেন শুনতে পাইনি আমরা। অথচ আপনি ইয়েতে সাইরেন শুনে গেলেন। এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করলোটা কেন, তৈরি হলো কেন? এটা তৈরিই হতো না যদি ঘুষটা না খেতে। আজকে ফিরহাদ হাকিমের কথা খুব ভালো লাগছে। ফিরহাদ হাকিম কিন্তু কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলেছিল। পার্থ চ্যাটার্জি তো জেলে, কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে ফিরহাদ হাকিম সহ সব মন্ত্রিসভার সদস্যরা জেলে চলে যাক। কালেকটিভ রেসপন্সিবিলিটি, ফিরহাদ তো ভালো ভালোই কথা বলে, খুব সুন্দর কথা বলেছে না? কালেকটিভ রেসপন্সিবিলিটি। তাহলে মমতা ব্যানার্জি সহ হয় জেলে চলে যাও, পার্থ চ্যাটার্জির সঙ্গী হয়ে যাও, এক টেবিলে বসে খাবে, কোনো অসুবিধা নেই। আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে দেবো। দরকার একটা আইনও তৈরি করে নাও, মাঝে মাঝে খেতে বসবে একসঙ্গে এক টেবিলে।